বউয়ের সামনে যখন স্বামী পরনারে নিয়ে রুমে ঢুকে সেই মুহূর্তে বউ কি করবে তা জানতে সাথেই থাকুন। বাসর ঘরে বসা থেকে মিম দেখলো তার স্বামী সোহেল অন্য একটা মেয়ে নিয়ে দাঁড়িয়ে আছে দরজার সামনে, এক হাত দিয়ে মেয়েটাকে জড়িয়ে ধরে আছে। মিম সোহেলকে এভাবে দেখে বাকরুদ্ধ হয়ে গেল। বাসর ঘরে বসে বসে এরকম দৃশ্য দেখবে মিম কল্পনাও করতে পারেনি। কোনো স্ত্রী তার স্বামীর পাশে অন্য কোনো মেয়েকে মেনে নিতে পারে না। সোহেল একটা হাসি দিয়ে মেয়েটাকে সাথে নিয়ে রুমের ভেতরে প্রবেশ করবে। এমন সময় মিম সোহেলের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, এই মেয়েটাকে, এই মেয়ে নিয়ে আপনি কেন এই রুমে আসলেন? সোহেল হাতটি নামিয়ে দিয়ে বলল, এটা আমার রুম, এখানে আমি কাকে নিয়ে আসবো সেই কৈফিয়ত কি তোকে দিতে হবে নাকি আমার? মিম বলল, এই রুম আগে আপনার ছিল, এখন একা আপনার নয়, ভুলে যাবেন না আমি কিন্তু এখন থেকে আপনার বিয়ে করা বউ। সোহেল একটা হাসি দিয়ে বলল, বউ? তোকে আমি কখনো আমার স্ত্রীর অধিকার দেব না। আমি তোকে বিয়ে করেছি শুধু প্রতিশোধ নেওয়ার জন্য। তুই কি ভেবেছিস তোর সেদিনের অপমানের কথা আমি খুব সহজে ভুলে যাব? এখন তুই বুঝতে পারবি আমার চরিত্র কেমন। তুই রুমের বাহিরে গিয়ে ঘুমা। মানে তোর কথা কি কানে যায় না নাকি? এই রুম একান্তই আমার, সো তুই রুমের বাহিরে গিয়ে থাকবি। মিম মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সোহেল কোনো কথা না বলে বেরিয়ে চলে গেল মেয়েটাকে সাথে নিয়ে। মিম বসে কাঁদছে আর ভাবছে সেদিনের কথা। সোহেল সিঁড়ি দিয়ে নামছে আর নিচ থেকে উঠছে মিম। সোহেল অন্যমনস্ক হয়ে মিমের সাথে ধাক্কা খেতেই মিম সোহেলকে থাপ্পড় দেয় আর বলে, চোখ কি কপালে নিয়ে হাঁটেন? সোহেল মুখে হাত দিয়ে হা করে তাকিয়ে আছে আর ভাবছে, এত মিষ্টি মেয়ে থাকে, মেয়ে দেখলে হুঁশ ঠিক থাকে না? না আপনাদের মতো ছেলেদের থেকে এর চাইতে ভালো কিছু আশা করা যায় না। আমার কথা কি একটু শুনবেন? মিম বলল, 1 মিনিট দেয়া হলো। সোহেল বলল, প্রথমত আমি না ধাক্কাটা খেলাম, দ্বিতীয়ত আমি যদি চোখ কপালে তুলে হাঁটি তাহলে আপনি কি পেছনে রাখেন, তৃতীয়ত আমি বাজে কোনো ছেলে নই, চতুর্থ আপনি অসম্ভব রকমের সুন্দরী, পঞ্চম আপনাকে দেওয়া 1 মিনিট শেষ। মিম চলে যায় আর সোহেল তার যাওয়ার দিকে হেসে চেয়ে থাকে। ভাবনা ভাঙার পর সে বুঝতে পারছে এই বিয়ে তার জীবনে ভালো কিছু বয়ে আনবে না। সে চোখের জল মুছে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে। সে দেখতে পায় সোহেল রুমে আসে, কিন্তু মেয়েটি সাথে নেই। সে খাটের উপরে উঠে বসে একটা বালিশ আর একটা পাতলা কম্বল মিমের দিকে এগিয়ে দিয়ে বলল, তুমি গিয়ে ফ্লোরে ঘুমাও। মিম সেগুলো নিয়ে নিচে নেমে যায় আর সোহেল খাটে উঠে অন্যদিকে ফিরে ঘুমিয়ে পড়ে। মিম আর কিছু না বলে খাট থেকে নেমে ফ্লোরের উপরে বিছানা করে। বালিশের উপরে মাথা রাখতেই মিমের চোখের পানিতে বালিশ ভিজতে থাকে। মেয়েটা না পেল পরিবারের ভালোবাসা, না পাচ্ছে স্বামীর ভালোবাসা, কান্না করেই সারা রাত কাটিয়ে দিল। সকালবেলা মিম ফ্রেশ হয়ে রুম থেকে বের হতেই দেখে তার শাশুড়ি রান্নাঘরে কাজ করছে। সেও রান্নাঘরের দিকে যায়। রান্নাঘরে গিয়ে শাশুড়ির পাশে দাঁড়াতেই শাশুড়ি তাকে দেখে বলল, বৌমা তুমি এত সকালে এখানে কেন আসলে? আমার এখানে এত ভারী কাজ নেই, যা আছে আমি একাই পারবো, তুমি বরং গিয়ে আর কিছুক্ষণ ঘুমাও। মিম বলল, রুম থেকে বেরিয়ে আপনাকে দেখলাম তাই চলে আসলাম, আমিও আপনার সাথে থাকবো। শাশুড়ি হেসে বলল, বেশ, তাহলে খুব ভালো হবে, এখন একসাথে দুজন মিলে গল্প করতে করতে রান্নাটা বসানো যাবে। শাশুড়ি রান্না বসিয়ে দেয় আর দুজন অনেক কিছু নিয়ে গল্প করে। মিম রুমে গিয়ে দেখে সোহেল খাটের উপরে নেই। সে চোখ ঘুরাতেই দেখে সোহেলের ফোনে কল আসে। ফোনের দিকে তাকিয়ে দেখে নাম্বারে কারো নাম সেভ করা নেই। সে কোনো কিছু না ভেবে ফোন রিসিভ করে। ফোনের ওপাশ থেকে একটা মেয়ের কণ্ঠ ভেসে আসতেই মিম চুপ হয়ে যায়। হ্যালো, কি হলো, কথা বলছো না কেন? আজকে আসবে না? আমি কিন্তু তোমার অপেক্ষায় থাকবো, আর আমরা আজকে বিকেলে কাজী অফিসে গিয়ে বিয়ে করে নেব। আমি তোমাকে ছাড়া আর থাকতে পারছি না। এ কথা বলে মেয়েটা ফোন কেটে দেয়। মেয়েটার কথা শুনে মিমের চোখের পানি টলমল করছে। এমন সময় সোহেল রুমে এসে দেখে মিমের হাতে তার ফোন। সে কাছে এসে রাগ দেখিয়ে বলল, তোকে আমার ফোন হাতে নেওয়ার অধিকার কে দিয়েছে? নেক্সট টাইম আমার কোনো কিছুতে হাত দিবি না, বলে দিলাম। নাম্বার সেটা থেকে আবারও কল আসলে সোহেল মোবাইলটি কেড়ে নিয়ে রিসিভ করে বলল, আমি একটু পরেই বের হচ্ছি, এই বলে কলটি রেখে দেয়। সোহেল তার বাবা মা ও ছোট ভাই আজাদ সবাই নাস্তা খাওয়ার জন্য টেবিলে বসে আছে। মা বলল, কিরে বৌমা কই? সোহেল বলল, রুমে আছে, আমাকে খেতে দাও তো, অনেক খিদে পেয়েছে আমার। বাবা বলল, তুই তো সাথে করে তোর বউকে নিয়ে আসতে পারতি, মেয়েটিকে একা খাবে নাকি? সোহেল বলল, আমার এত ঠেকা পড়েনি, তার খিদে পেলে সে নিজেই আসবে। মা বলল, তোকে নিয়ে আর পারি না আজাদ, তুই যা তো, তোর ভাবিকে ডেকে নিয়ে আয়। আজাদ ঠিক আছে বলে মিমকে ডাকতে উঠে চলে যায়। আজাদ মিমের রুমের ভেতর গিয়ে দেখে মিম কান্না করছে। আজাদ পাশে বসে জিজ্ঞেস করলো, ভাবি কি হয়েছে, তুমি কান্না করছো কেন? বাড়ির কথা মনে পড়ছে বুঝি? আজাদের কথা শুনে মিম নিজের চোখের পানি মুছে বলল, কই না তো, তোমার এমনি মনে হচ্ছে। আজাদ বলল, আচ্ছা হয়েছে, সবাই তোমার জন্য অপেক্ষা করে বসে আছে, নাস্তা করতে আসো। মিম বলল, আমার খিদে নেই, তোমরা খেয়ে নাও। আজাদ বলল, আম্মু তোমাকে যেতে বলেছে, চলো। আরে ভাবি, মন খারাপ করলে হবে নাকি? এটাই মেয়েদের জীবন, মেনে নিতে হয়। আমার মাও এক সময় তো অন্য বাড়িতে ছিল, সবকিছুই ঠিক হয়ে যাবে ভাবি, এখন আসো খাবো। সোহেল রেডি হয়ে বের হতেই মিম এসে বলল, আপনি এই সময় কোথায় যাচ্ছেন? সোহেল রেগে গিয়ে বলল, আমি কোথায় যাচ্ছি সে কৈফিয়ত কি তোকে দিতে হবে? আমার কোনো কাজে নাক গলাতে আসবি না, এসব আমার ভালো লাগে না, আমি নিজের মতো চলতে ভালোবাসি। নেক্সট টাইম এসব প্রশ্ন
প্রশ্ন আমাকে করতে আসবি না। তারপর হাত দিয়ে মিমকে ধাক্কা দিয়ে সে বের হয়ে যায়। সোহেল বাসা থেকে বেরিয়ে যাওয়ার পরেই মিমের ভয় কাজ করে। তাহলে কি সত্যিই সোহেল আবার বিয়ে করতে যাচ্ছে? তাহলে কি আমার জীবনে সুখ নামক কোনো কিছুই নেই? এমন সময় মিমের শাশুড়ি এসে বলল, বৌমা চলো, তোমার সাথে কথা আছে। এই বলে তাকে নিয়ে শাশুড়ি রুমের দিকে চলে যায়। শাশুড়ি রুমে ঢোকার পর মিমের শাশুড়ি শাড়ির আঁচলের গিট খুলে মিমের সামনে এনে কিছু গহনা বের করে হাতে দেয়। মিম বলল, এইসব কি মা? আর এত দামি গহনা আমাকে কেন দিচ্ছেন? মা বলল, এইসব আজ থেকে তোমার, আমি তো অনেক দিন ধরে আগলে রেখেছি, এবার তোমার জিনিস তুমি বুঝে নাও। মিম বলল, মা এইসব আমার দরকার নেই, আর এত দামি গহনা আমি কখনোই পরিনি, এইসব আমার লাগবে না। মা বলল, লাগবে না বললে তো হবে না, এইসব গহনা তোমার জন্যই বানানো হয়েছে, এসব তোমার, তুমি রেখে দাও। মিম বলল, আমার জন্য কে বানিয়েছে এসব? মা বলল, কে আবার? সোহেল এসব তোমার জন্য অনেক আগেই বানিয়ে রেখেছে। মিম বলল, আমি ঠিক বুঝলাম না মা। মা বলল, তোমার এত কিছু বুঝতে হবে না, তুমি এসব নিয়ে এখন রুমে যাও। সোহেল রুমে ঢুকতে মিম গহনাগুলো দেখিয়ে বলল, এইসব কি? আমাকে আপনি করুণা করছেন? আপনার এসব আমি চাই না। তোকে আমি করুণা করতে যাব কেন? তাহলে এসবের মানে কি? সবকিছুর মানে একটু পরেই পাবি, তুমি এখন পিছু ঘুরো। মিম পেছনে ঘুরে আর মিমের শাড়ির আঁচল দিয়ে তার চোখ বেঁধে দিয়ে বলল, আমি না আসা পর্যন্ত চোখ খুলবে না। তারপর সোহেল বের হয়ে যায়। একটু পর রুমে আসে হাতে একটি কেক নিয়ে। তারপর মিমকে খাটে বসিয়ে চোখের বাঁধন খুলে দেয়। চোখ খুলে দেখে মিম অবাক হয়ে বলল, কেক কেন? সোহেল বলে উঠল, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার মিম। মিম রীতিমতো অবাক হয়ে বলল, তুমি কি করে জানো? সোহেল বলল, এই দিনটার আশাই তো ছিলাম, আজ থেকে তোমার নতুন জীবন শুরু মিম। আগে সব কষ্ট ভুলে নতুন জীবন শুরু করবে, আর কোনো কষ্ট তোমাকে স্পর্শ করতে পারবে না। সোহেলের কথা শুনে মিম মূর্তির মতো হয়ে যায়। তার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। আই এম সরি মিম। সরি কেন বলছেন? এতদিন তোমার সাথে খারাপ ব্যবহার করার জন্য, তোমাকে কষ্ট দেওয়ার জন্য। মিম বলল, বাদ দেন এসব, আপনার বউ কই? আপনি না বিয়ে করতে গিয়েছেন? সোহেল একটা হাসি দিয়ে বলল, এইসব কিছুই না, এইসব আমার সাজানো নাটক ছিল। আসলে আমি বুঝতে পারতাম তোমার খারাপ লাগছে, কিন্তু আমার কিছুই করার ছিল না, আমি এই রাতের অপেক্ষায় ছিলাম শুধু। মিম বলল, কি সব বলছেন পাগলদের মতো? তাছাড়া গহনার ব্যাপারটা কি? সোহেল বলল, সেদিন যখন তুমি থাপ্পড় দিলে তখন থেকে তোমার মায়ায় পড়ে যায়, আর তোমার জন্য আস্তে আস্তে গহনা বানিয়ে রাখি, কারণ আমার বিশ্বাস ছিল তোমাকে আমি বিয়ে করব, আর যেসব করেছিলাম সব আমার সাজানো নাটক ছিল। মিম, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমার সব কষ্ট দূর করে দিতেই তোমার জীবনে এসেছি। মিমের চোখের পানি পড়ছে। সোহেল মিমের চোখের পানি মুছতে যাবে, এমন সময় মিম সোহেলের হাত সরিয়ে দিয়ে বলল, আমাকে স্পর্শ করবেন না আপনি, আমি আপনাকে ঘৃণা করি। এই বলে পেছনে ফিরে যায়। সোহেল তাকে পেছনে ঘুরিয়ে কানে ধরে বলল, সরি বউ, আমার আর কখনো এমন হবে না। বলেই জড়িয়ে ধরে কানের কাছে গিয়ে বলল, হবে নাকি আজকে রাতে আমাদের বাসর? সোহেলের কথা শুনে মিম লজ্জা পেয়ে হেসে দেয় আর সোহেলকে জড়িয়ে ধরে। আর সুখের মুহূর্ত দেখিয়ে আমাদের গল্প এখানেই শেষ হয়। সম্মানিত ভিউয়ার, কিছু কিছু পরীক্ষা কঠিন, যদি তার রেজাল্ট ভালো হয় তখন সার্থকতা। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।